কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশন জিনিসটা কিন্তু আমরা খুব বেশি পেয়ে যাই, বিশেষ করে বর্তমানে গ্রামে গঞ্জের রোগীদের ক্ষেত্রে কিংবা বর্তমানে মানুষের যে সকল ফুড হ্যাবিট গুলো আছে, এই ফুড হ্যাবিটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রোগীর কনস্টিটিউশন চলে আসে। কারণ আমাদের এখন আগের মতো বাড়িতে খাওয়ার টেন্ডেন্সিটা আর নেই, আমরা বাইরের খাবারটা খুব বেশি মূল্যায়ন করি, যার ফলে মানুষের ভিতরে কনস্টিটিউশন জিনিসটা অর্থাৎ অনিয়ম অযাচিত যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু খুব বেশি পরিমাণে চলে আসছে। তো কনস্টিটিউশনের ক্ষেত্রে সাইলেশিয়া কিন্তু একটা খুব কার্যকরী, খুব দারুণ একটা মেডিসিন। দেখেন, যখন দেখবেন যে কোনো রোগীর কনস্টিটিউশন আছে, সেই সাথে সাথে এই রোগী যখন কোনো কমপ্লেন করবে যে স্যার কিংবা ডাক্তার সাহেব, আমি যখন পায়খানায় বসি তখন একটু পোত দিলে কিছু স্টুল বের হয়, বের হয়ে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, বের হচ্ছে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, এই কথাটা যখন আপনি শুনবেন তখন মাথায় দুইটা মেডিসিনের কথা কিন্তু একটু নিয়ে আসবেন, বিশেষ করে সাইলেশিয়া এবং সানিকিউলা। এই দুইটা মেডিসিনের কথাটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তবে বিভেদ হচ্ছে, সাইলেশিয়ার রোগীদেরও পায়খানাটা ভিতর থেকে বাইরে বের হয় না, ভিতরে ঢুকে যায়। সানিকিউলার রোগীদের পায়খানাটাও কিন্তু ভিতরে ঢুকে যায়, তবে সানিকিউলার রোগীদের ভিতরে গরম কাতরতা এবং অস্থিরতা, এই জিনিসটা কিন্তু খুব বেশি বেশি দেখা দেয় সানিকিউলার ভিতরে। আর এই সাইলেশিয়ার ক্ষেত্রে শীত কাতরতা, শীত জিনিসটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা দেয়। এবং সানিকিউলার আরো একটা জিনিস, সেটা হচ্ছে এরা অধিক পরিমাণে লবণ প্রিয় সানিকিউলার। আমি গতদিন একটা আলোচনায় বলেছিলাম যে আমরা লবণ প্রিয়, এই কথাটা যদি শুনি, শোনার পরপরই আমরা মাথায় নিয়ে আসি যে হ্যাঁ, লবণ প্রিয় একটাই মেডিসিন, কি মেডিসিন? নেট্রামিউর। কিন্তু আমাদের মেডিকাতে লবণ প্রিয় এই জিনিসটা এই রোগীগুলো অনেকগুলো মেডিসিনকে কভার করে থাকে। যেমন ধরেন, মেড্রোইনামের রোগী লবণ প্রিয়, নেট্রামিউরের রোগী লবণ প্রিয়, তারপরে সানিকিউলার রোগী লবণ প্রিয়, সরিনামের রোগী লবণ প্রিয়। তাহলে এখানে দেখেন যে লবণ প্রিয়র কথা বললো, আর ডাক্তার আর কোনো কিছু চিন্তা করলো না, চিন্তা না করে বললো যে একটাই মেডিসিন দাও, ওখানে তুমি নেট্রামিউর দাও। কিন্তু নেট্রামিউর শুধু না, অনেকগুলো মেডিসিন আছে, যেমন আর্জেন্টাম নাইট্রিকামের রোগীও কিন্তু লবণ প্রিয়। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে সানিকিউলা, এই সানিকিউলার রোগী কিন্তু খুব বেশি লবণ প্রিয়। এবং এই সানিকিউলার রোগীদের ভিতরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে এদের স্টুলটা বড় বড় নেয়ার টাইপের পড়ে, যদি ভিতরে ঢুকিয়ে যায় কিন্তু পরবর্তীতে যখন বের হবে তখন বড় বড় নেয়ার টাইপের পড়বে। এবং এদের পায়খানার খুব বেশি বেগ থাকে না, যখন এদের পেটে অধিক পরিমাণে মল জমে যায় সেই সময় কিন্তু এদের পায়খানাটা দেখা দেয়, এবং পায়খানার জন্য অধিক পরিমাণে বেগ দিতে হয়, অধিক পরিমাণে প্রেসার দিতে হয়। এবং দেখা যায় যে অনেক সময় এই প্রথমে পায়খানাগুলো হয়তো বা খুব বেশি শক্ত হচ্ছে, পরবর্তীতে কিন্তু নরম টাইপের হবে, উদরময় হইতে পারে। অনেক সময় দেখা যায় যে ভাত কোনো কিছু পান করছে, পানি পান করছে কিংবা কোনো কিছু পান করতেছে, এরপরেও কিন্তু তাদের এই পায়খানাটা দেখা দিচ্ছে। কিন্তু সাইলেশিয়ার ভিতরে উদরময় অতটা বেশি দেখা যায় না, যেটা সানিকিউলার রোগীদের ভিতরে দেখা দেয়। এবং সানিকিউলার আরো একটা জিনিস দেখা দেবে যে সানিকিউলার রোগীদের জিহ্বাটা বড় থাকবে, মোটা টাইপের থাকবে। এবং এদের যে ডিসচার্জ গুলো হয় সানিকিউলার ডিসচার্জ গুলো 18 টাইপের, ঠিক যেমন ক্যালিবাইক্রমে যেমন 18 টাইপের, সানিকিউলার ক্ষেত্রেও কিন্তু এদের ডিসচার্জ গুলো 18 টাইপের দেখা দিতে পারে। কিন্তু সাইলেশিয়ার যে সকল রোগী, যে সকল রোগীদের ডিসচার্জ গুলো কখনোই 18 টাইপের আপনি পাবেন না, এদের ডিসচার্জ গুলো সবগুলো তরল টাইপের। অর্থাৎ পায়খানা বাদে অন্যান্য ডিসচার্জ গুলো, যেমন দেখেন কানের পুজের ক্ষেত্রে যে সকল ডিসচার্জ আছে এটা একদম পুরো তরল টাইপের হয়ে থাকে। তো এখানে সাইলেশিয়া এবং আপনি
এই সানিকিউলা এই দুটোর অবশ্যই একটু তুলনা করতে পারেন। এছাড়া দেখেন কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা প্লাম-বার্বেট ব্রায়োনিয়া এদেরকে একটু তুলনা করতে পারি, অ্যানোমিনা এটাকে তুলনা করতে পারি। দেখেন ব্রায়োনিয়া এবং অ্যানোমিনা এই দুটো রোগীদের কিন্তু পায়খানাও ঠিক সানিকিউলা কিংবা সাইলেশিয়ার মতো সহজে বের হতে চায় না। এদের কিন্তু পায়খানাটা অনেক সময় দেখা যায় যে অ্যালোমিনা, বিশেষ করে অ্যালোমিনার পায়খানাটা গুটি গুটি টাইপের ভেঙে ভেঙে বের হয়। এবং অ্যালোমিনার রোগীদের ভিতরে যে জিনিসটা বেশি বেশি দেখা দেয় এরা হচ্ছে খুব বেশি রোগ প্রবণ। অ্যালোমিনার রোগীরা খুব বেশি এরা রোগে আক্রান্ত হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। অ্যালোমিনার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এরা লিউকেরিয়াতে বেশি বেশি ভুগে থাকে। এরা বাইরের কোনো খাবার যদি একটু খায়, খাওয়ার পরপরই দেখা যায় যে এদের কনস্টিটিউশন দেখা যাচ্ছে, এবং সেই কনস্টিটিউশনের সাথে সাথে কিন্তু এদের ভেঙে ভেঙে পায়খানা আসছে। এখানে কিন্তু আমরা সাইলেশিয়ার সাথে অবশ্যই বিভেদ করতে পারি কাতরতার দিক থেকে। দুইজনে কিন্তু কাতর, শীত কাতর, দুইজনে শীত কাতর, দুইজনই কিন্তু রোগা পাতলা টাইপের। কিন্তু সাইলেশিয়ার রোগীদের ভিতরে যে জিনিসটা বেশি বেশি দেখা দেয় যে সাইলেশিয়ার রোগীদের ভিতরে এই কাজটা বেশি করে, এরা শীত কাতর, অধিক পরিমাণে শীত কাতর, যেটা অ্যালোমিনার চেয়েও বেশি পরিমাণে শীত কাতর। এবং এদের পায়খানাটা অনেকটা কষ্টে বেগ দিয়ে বের করতে হয় এবং সুতা টাইপের বের হয়, সাইলেশিয়া নেয়ার টাইপের বের হয়, কিন্তু অ্যালোমিনার পায়খানাটা গুটি গুটি টাইপের বের হয়। ব্রায়োনিয়ার ক্ষেত্রেও আমরা খেয়াল করেছি যে পায়খানাটা খুব বেশি শক্ত টাইপের থাকে, কিন্তু ব্রায়োনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা বেশি বেশি কাজ করে, এরা ব্রায়োনিয়ার রোগীরা অধিক পরিমাণে পিত্ত প্রধান ধাতু, অর্থাৎ এদের ভিতরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে লিভারের ব্যথা, লিভারের স্থানে ব্যথা, কোমরে ব্যথা, এই জিনিসগুলো বেশি বেশি কাজ করে। পানি খাওয়ার টেন্ডেন্সি এবং গরম কাতরতা, এই জিনিসগুলো বেশি বেশি ব্রায়োনিয়া রোগীর ভিতরে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই কিন্তু একটু বিভেদ করে নেবেন, কোনটা সাইলেশিয়া, কোনটা ব্রায়োনিয়া, কোনটা প্লাম-বার্বেট। প্লাম-বার্বেটের ক্ষেত্রেও কিন্তু কনস্টিটিউশনে অনেক বেশি কাজ করে, কিংবা আপনার সানিকিউলা, এটা কিন্তু একটু বিভেদ করে নেবেন। এরপরে দেখেন ঘামের ক্ষেত্রে সাইলেশিয়া একটা অনবদ্য মেডিসিন। যে ঘামটাতে হাতের তালুতে এবং পায়ের তালুতে কিংবা মাথাতে আসে, এবং যে ঘামটা দুর্গন্ধযুক্ত, এবং যদি দেখেন যে আশেপাশে কোনো ব্যক্তি আপনার পাশে বসেছে এবং ঘামটা খুব বেশি দুর্গন্ধযুক্ত, তার হাতের দিকে তাকালেন, হাত ঘামতেছে, পায়ের দিকে তাকালেন, পা ঘামতেছে, মাথার দিকে তাকালেন, মাথা ঘামতেছে, এবং ঘামটা দুর্গন্ধযুক্ত, কিন্তু রোগীকে জিজ্ঞাসা করলেন তোমার কি শীত লাগে বেশি, ও বলবে হ্যাঁ শীত লাগে, এবং রোগী জড়সড় হয়ে কিন্তু ওই জায়গাটাতে বসে থাকে। সেক্ষেত্রে কিন্তু তার একটা ফোন আসছে, একটু ফোনটা দিচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ বলবেন স্যার, করতে ভালো। জি ওকে। তো যে ক্ষেত্রগুলোতে আমি বলছিলাম যে ঘামের জিনিসটা, ঘামের ব্যাপারটা, এই যে ঘামের ব্যাপারটাতে তাহলে আপনি ডাক্তার হিসেবে জিজ্ঞাসা করলেন যে তোমার কি খুব বেশি পরিমাণে ঘাম হয়, তোমার কি খুব বেশি পরিমাণে ঘামে দুর্গন্ধ আসে, ও কিন্তু অকাতরে এই কথা স্বীকার করবে যে হ্যাঁ আমার ঘাম আসে এবং ঘামে দুর্গন্ধ আসে। অনেক সময় দেখা যায় পায়ের পাতায়, পায়ের নিচের ঘামে অ্যাসিড নাইট্রিককে আমরা খুব বেশি বেশি ব্যবহার করে থাকি, তবে পায়ের নিচের ঘামটাতে অ্যাসিড নাইট্রিক ব্যবহার করে থাকি, সেই জায়গায় কিন্তু হাজা যে জিনিসটা অর্থাৎ কেটে যাওয়া, কিন্তু ওই জায়গাটাতে ক্ষত পাওয়া, এই জিনিসটা কিন্তু অ্যাসিড নাইট্রিকের ভিতরে কিন্তু খুব বেশি বেশি পাওয়া যায়। তবে সাইলেশিয়ার যে ঘামটা, এই ঘামটা হচ্ছে সমস্ত অঙ্গে, অর্থাৎ হাতের তলায়, পায়ের তলায়, মাথায় যে ঘামটা হচ্ছে, এই ঘামটা কিন্তু অধিক করে দেখেন ক্যালকেরিয়া জাতীয় যে সকল মেডিসিন গুলো আছে, বিশেষ করে ক্যালকেরিয়া কার্জের রোগীদের ক্ষেত্রেও কিন্তু ঘাম প্রবণতা খুব বেশি পরিমাণে দেখা দেয়। অর্থাৎ যে রোগীটা মোটা ছত্রে টাইপের, যে রোগীটা কপাল ফাট টাইপের, যে রোগীটার মাংসগুলো অধিক পরিমাণে ছত্রে, হাড়গুলো অধিক পরিমাণে নরম, এই সকল রোগীদের তাদের ঘামটা প্রচুর পরিমাণে হয়ে যায়, অর্থাৎ ঘামটা দুর্গন্ধহীন
সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ চলে আসতে পারে। তবে সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া কার্ভের যে জিনিসটা সেটা হচ্ছে চিকন লম্বা, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর ক্যালকেরিয়া কার্ভ মোটা তাজা টাইপের, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ এখানে একটু বিভেদ করতে সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে আপনার কাতরতার দিক থেকে সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া কার্ভ দুইটাই কিন্তু সেম, সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া কার্ভ, এবং এদের যে হাড়ের ব্যাপারটা, হাড় দুজনের কিন্তু নরম থাকে, নরম, দুইজনের কিন্তু নরম হাড়। ক্যালকেরিয়া কার্ভেরও হাড় নরম, ক্যালকেরিয়া জাতীয় যে সকল মেডিসিনের রুগী আছে প্রত্যেকের হাড় কিন্তু নরম, কারণ এদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে, বিধায় এদের হাড় নরম। সাইলেশিয়ার গুলো কিন্তু হাড় নরম হয়ে যায়। এবং ক্যালকেরিয়া কার্ভের যে রুগীটা, এই রুগীটার আরো একটা বিশেষত্ব হচ্ছে এদের খানটাতে বালিশ এসে যায়, যেটা সাইনিকিউলার ভিতরে আছে। এছাড়াও যে জিনিসটা দেখা যায় যে এদের মাথা এবং মুখে প্রচুর পরিমাণে ঘাম হয় ক্যালকেরিয়া কার্ভে, কিন্তু সাইলেশিয়া রোগীদের ভিতরে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। তবে সাইনিকিউলার রোগীদের ভিতরেও কিন্তু মাথায় ঘাম হওয়ার প্রবণতাও আছে, ঘাড়ে ঘাম হওয়ার প্রবণতা আছে। তবে এরা হচ্ছে কিন্তু সাইনিকিউলার রোগীরা কিন্তু আপনার গরম কাতর, অর্থাৎ এরা কোনো প্রকার গরম সহ্য করতে পারে না, এমনকি এরা গরমের শীতের সময় গায়ে কিন্তু কাপড় রাখতে পারবে না। তাহলে এই ঘামের ক্ষেত্রে আপনি সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া কার্ভ এবং সানিকিউলা অ্যাসিড নাইট্রিক এই সকল মেডিসিনগুলো কিন্তু একটু তুলনা করে নিতে পারেন। খেয়াল করেন, আমরা চেম্বারে অধিক পরিমাণে ফোড়া রোগী পাই, বর্তমান সময়ে অধিক পরিমাণে ফোড়া রোগী পাচ্ছি। এই ফোড়ার রোগীদের ক্ষেত্রে কিন্তু যারা নবীন হোমিওপ্যাথ আছেন তারা কিন্তু ক্যালকেরিয়া সাইলেশিয়াকে খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন। কোন জায়গাটাতে? ফোড়ার প্রাথমিক অবস্থায় বেলেডোনা প্রয়োগ করেছেন, কাজ হয়নি, ঠিক এই জায়গাটাতে আপনি যখন দেখলেন যে ফোড়ার পুঁজ হওয়ার সম্ভাবনা আছে এবং এই পুঁজটা না হইলে হয়তো ফোড়াটা বসে যাওয়ার সম্ভাবনাও থাকে, এই জায়গাগুলোতে সাইলেশিয়া কিন্তু দারুণ কাজ করে। শুধু সাইলেশিয়া না, সাইলেশিয়া, হিপারসালফার, মাইরিস্টিকা কিংবা হচ্ছে আপনার মাক্সল, এই সকল মেডিসিন গুলো কিন্তু, কিংবা বেলিস্ট্রেনিস, এই সকল মেডিসিন গুলো কিন্তু খুব ভালো কাজ করে। তবে সাইলেশিয়ার বিশেষত্ব হচ্ছে প্রাথমিক অবস্থায়, পড়ার প্রাথমিক অবস্থায় আপনি সাইলেশিয়ার নিম্ন শক্তি অর্থাৎ 6 কিংবা 3x কিংবা 30 ব্যবহার করেন, দেখবেন পড়াটা খুব তাড়াতাড়ি পড়ার ভিতরে পুঁজ উৎপাদিত হবে, হয়ে পড়া কেটে যাবে। তবে এদের ভিতরে সেনসিটিভনেস, স্পর্শকাতরতা, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। তবে স্পর্শকাতরতা এই জিনিসটা কিন্তু আর্নিকা এবং হিপারসালফারের ভিতরেও কিন্তু থাকে। তবে হিপারসালফারের ক্ষেত্রে অধিক পরিমাণ স্পর্শকাতরতা থাকে, অধিক পরিমাণে, এবং অধিক পরিমাণে ব্যথা যন্ত্রণা থাকে, ব্যথা, অধিক ব্যথা, যে ব্যথার কারণে রোগীরা বলে যে আমার ঘাড়ে পাশে আকৃষ্ট আক্রান্ত স্থান ছুতে দেয় না, হিপারসালফার। এবং অধিক পরিমাণে শীতকাতর, অধিক পরিমাণে, যেখানে অধিক কথাটা আছে, অধিক পরিমাণে শীতকাতর, অধিক পরিমাণে রাগী, অধিক পরিমাণে ব্যথা যন্ত্রণা, অধিক পরিমাণে আপনার এই স্পর্শকাতরতা, এই জিনিসগুলো যেখানে আছে সেই জায়গাটাতে আপনি হিপারসালফার ব্যবহার করবেন। অধিকের চেয়ে কম যে জায়গাটাতে আছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, সেই জায়গাটাতে কিন্তু আপনি সাইলেশিয়া ব্যবহার করতে পারবেন। সাইলেশিয়াও শীতকাতর, হিপারসালফারও শীতকাতর, কিন্তু অধিক যখন খুব বেশি ইনফ্লেমেশন থাকে তখন কিন্তু হিপারসালফার ইনফ্লেমেশনটা অত বেশি না, আক্রান্ত স্থানে হাত ছোঁয়ানো যাচ্ছে, আক্রান্ত স্থানটা লাল হয়ে আছে, হাত ছোঁয়ানো যাচ্ছে, এবং পড়ার ওখানে পুঁজ হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা সাইলেশিয়া ব্যবহার করতে পারি। স্পর্শকাতরতার ব্যাপারটা বলেছিলাম, এই গরমকালে অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিংবা অনেক মানুষের ক্ষেত্রে ছোট ছোট
ফোড়া দেখা দেয়, ছোট ছোট বিষ ফোড়া টাইপের, যেগুলো খুব বেশি ব্যথাযুক্ত থাকে, খুব বেশি ব্যথাযুক্ত, এবং আক্রান্ত স্থানে হাত দিলে জীবন যায় যায় এমন অবস্থা। 8 হাত 10 হাত দূরে থেকে বলছে এই আসিস না আসিস না আসিস না। সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা রোগীদের ভিতরে। আর্নিকা মন্টেনা রোগীদের ভিতরে এই সকল সিমটম গুলো কিন্তু ফোড়ার ক্ষেত্রে দেখা দিতে পারে। দেখেন, প্রাথমিক অবস্থায় যখন দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো রোগীর আক্রান্ত যে স্থানটা, এই স্থানটাতে ব্যথা অনুভূত হচ্ছে, এবং এই স্থানটায় হয়তোবা কখনো সে পেয়েছে, আপনার আঘাত পেয়ে যদি ওই জায়গায় ব্যথা অনুভূত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বেলিস্প্রেনিস এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়াও দেখেন, পড়ার ক্ষেত্রে যখন দ্বিতীয় অবস্থা, অর্থাৎ আপনি আর্নিকা ব্যবহার করেছেন কিংবা হচ্ছে সালিসিয়া ব্যবহার করেছেন, কিন্তু পড়াটা পাকতেছে না, পড়াটা চামড়ার নিচে যেন অবস্থান করতেছে, পড়াটা পাকতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু মাকসালটা ব্যবহার করতে পারি আমরা। তো মাকসালের রোগীরা কিন্তু উভয় কাতর, এদের জিহ্বার যে লক্ষণটা, জিহ্বায় আপনার সাদা প্রলেপ থাকে, জিহ্বা দাঁতের ছাপ থাকবে, সেই সাথে সাথে ব্যথা অনুভূত এই জিনিসটাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাকসালকে ব্যবহার করতে পারি। এরপরে দেখেন, সালিসিয়ার ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পুজোর ক্ষেত্রে, সেটা হোক পায়ের ক্ষত, হোক গলার ক্ষত, হোক কানের ক্ষত, কিংবা অন্যান্য ক্ষততে, পুজোর ক্ষেত্রে পুজ যখন উৎপাদিত হয়ে গেছে এবং পুজটা যখন তরল পরিমাণে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সালিসিয়া ব্যবহার করতে পারি। পুজ যখন তরলে পুজ উৎপাদিত হয়ে গেছে, পুজটা একটু ঘন টাইপের হয়ে গেছে, টান পেকেছে, পুজটা একটু ঘন টাইপের, দুর্গন্ধযুক্ত, সেই জায়গাটাতে কিন্তু আমরা হিপার সালফারকে ব্যবহার করতে পারি। শীত কাতরতার ব্যাপারটা কিন্তু এখানে অবশ্যই একটু খেয়াল করবেন, এবং স্পর্শ কাতরতার ব্যাপারটা কিন্তু খেয়াল করবেন। স্পর্শ কাতর এই জিনিসটা কিন্তু হিপার সালফারের ভিতরে খুব বেশি থাকে, ঘন পুজ থাকবে এবং অধিক পরিমাণে শীত কাতর থাকবে, এটা হচ্ছে হিপার সালফার। সাইলেশিয়া রোগীরা কি হচ্ছে, সাইলেশিয়া রোগীরা অতটা পরিমাণে আপনার শীতটা খুব এত বেশি না, যেটা হচ্ছে হিপার সালফারের শীত কাতরতা আছে তাদের ভিতরে, সেটা হচ্ছে সহ্যশীল অর্থাৎ সহ্যনীয়, এবং এদের যে আক্রান্ত স্থান, এই স্থানে হাত ছোঁয়ানোর মতো অবস্থা আছে, এদের ক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া। তবে দেখেন, সাইলেশিয়া রোগীদের ভিতরে আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে সাইলেশিয়ার যে পুঁজটা, এই পুঁজটা দেখা যায় যে আপনি মাছ ধুলেন, মাছ ধোয়ার পরে একটা লাল রক্ত মিশ্রিত একটা পানি দেখা দেয়। এই পানি দেখা যাবে তো লাল রক্ত মিশ্রিত যে পানিটা, ওই পানির মতো কিন্তু সাইলেশিয়ার পুষ্টা হয়, এবং সাইলেশিয়ার যে পুষ্টা হয়, পার্টিসিপেট আসলে সব চলে যাচ্ছে আমার ওই লেকচার। কি বিরক্ত লাগছে না স্যার? যদি বিরক্ত লাগে তাহলে আর 10-15 মিনিট বাদে ঠিক ইয়ে করে দিব, শেষ করে দিব। স্যার, আলোচনা অনেক ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে যারা হচ্ছে এক কথায় বোঝে না বা হোমিওপ্যাথি সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের খারাপ লাগবেই, এটা স্বাভাবিক। তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে আলোচনা। থ্যাংক ইউ স্যার। তো স্যার, আমি ক্লাস টাইম কতক্ষণ পাবো? স্যার, আমাদের ক্লাস টাইম সাধারণত 10টা 10 এরকম পর্যন্ত থাকে। তো আলোচনা যেহেতু চলমান রয়েছে বা আলোচনা শুনতে আমরা আগ্রহী, তো আপনি আপনার সময় অনুযায়ী কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তাহলে 10টা 10 পর্যন্তই কন্টিনিউ করি স্যার। তার কারণ হচ্ছে যে আমি তো আবার এখান থেকে আপনার 15 কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার যাবো বাসায়। আমি চেম্বারে আছি, চেম্বার থেকে আবার 12 কিলোমিটার বাসায় যাবো, তারপরে 11টা বেজে যাবে বাসায় যেতে। আমি 10টা 10 পর্যন্ত কন্টিনিউ করি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন আপনার সুবিধা অনুযায়ী। যতটুকু সম্ভব চেষ্টা করছি অল্পতে বুঝাই দেওয়ার। ক্লাসটা খুব ভালো লাগছে স্যার। ওকে স্যার। তো যে জিনিসটা বলছিলাম যে সাইলেশিয়ার, স্যার কিছু বলবেন? হ্যালো? না স্যার, একজন হয়তো বা ভুলবশত মাইক্রোফোন অন করেছিল আর কি, যার কারণে এরকম সমস্যা হয়েছে। সবাই একটু খেয়াল রাখি মাইক্রোফোন যেন অন না হয়। আমরা এই পড়ার ক্ষেত্রগুলোতে কিংবা এই পুজোর ক্ষেত্রগুলোতে, আমি পুজোর ক্ষেত্রগুলোতে সবসময় এই জিনিসটা, এদের ডিসচার্জটার দিকে বেশি বেশি খেয়াল করি, এদের যে সেন্সিটিভনেস, এই জিনিসটার দিকে খুব বেশি বেশি খেয়াল করি। এছাড়াও এই রোগীদের তাদের প্রবণতা জিনিসটা, শীত প্রবণতা জিনিসটা, কিংবা তার মানসিক যে সিমটম গুলো আছে, এগুলো নেওয়ার চেষ্টা করি।
এই নিয়ে কিন্তু আমি সাইলেশিয়ার ব্যবহারগুলো করি এবং রেজাল্ট কিন্তু স্যার যথেষ্ট ভালো রেজাল্ট পাই। যেমন দেখেন গত পরশুদিন রাত্রে হঠাৎ করে আমি আমার এই চেম্বার থেকে বাসার দিকে যাচ্ছি, ফোন দিলে এক রোগী, ডাক্তার সাহেব আপনি কোথায় আছেন? তো আমি বললাম এখন চেম্বার থেকে বের হয়নি, বের হবো। বলেছে আমার কানে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে এবং কান থেকে পুজ আসছে, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসেন। আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি যে তার কানে পানি গেছে আর কি, মানুষটা কানে পানি গেছে, বয়সটা 26-27 বছর হবে। কানে পানি যাওয়ার ফলে কান থেকে পুজ আসছে, পুজটা একটু দুর্গন্ধ টাইপের কিন্তু রক্ত মিশ্রিত, পুজটা হচ্ছে রক্ত মিশ্রিত। আমি ওনার কাছে বললাম যে ব্যথা কেমন? বলেছে ব্যথা মোটামুটি আছে। আমি এই রুগীটারে সাইলেশিয়া 200 দিলাম, দিয়ে বললাম যে আজকে এখন যে আপনি খাবেন, কাল সকালে আবার একটু খাবেন, কাল বিকালের দিকে আবার একটু ফোন দিবেন। উনি তারপরের দিন বিকালে আমার ফোন দিলেন। আমি বললাম যে কি খবর, ব্যাপার কি? উনি বললেন যে ওই রাত্রে খেয়েছিলাম, একবার খাওয়ার পরে যে আর ব্যথা হয়নি, দুপুরে এই সকালে খেয়েছি, সকালে খাওয়ার পরে থেকে খাওয়া আসছে না। রুগীটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এ ধরনের সাইলেশিয়ার নজির হাজারো হাজারো দেয়া যাবে। যদিও এই 10 বছরের প্র্যাকটিস জীবনে আমি হোমিওর সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার 2006 সাল থেকে। 2006 সাল থেকে, আর নিজের চেম্বার নিজে প্র্যাকটিস করি, নিজের রুগী দেখি 2015 সাল থেকে, প্রায় 10 বছরের কাছাকাছি। তো সাইলেশিয়ার অনেকগুলো রুগী পেয়েছি, শত শত রুগী পেয়েছি, যেগুলো তারা আরোগ্য লাভ করেছে। বিশেষ করে এই পুজোর ক্ষেত্রে আমি খুব বেশি নির্ভরশীল। আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, কিছু বলবেন? পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তো যে কথা বলছিলাম, দেখেন আমি খুব বেশি ভরসা করি, বিশেষ করে যে কোনো ধরনের পুজোর ক্ষেত্রে। আমি কিছুদিন আগে এখান থেকে 1 মাস আগে একটা রুগী পেয়েছিলাম, যে রুগীটার দেখা গেছে যে অনেকটা এমন অবস্থা হয়েছে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে তার পা কেটে গেছে, কিন্তু এই পা কেটে যাওয়ার পরে সে সেলাই দিয়েছে ওই জায়গাটাতে। পা কেটে যাওয়াটা যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটা সেলাই দিয়েছে, 5টা সেলাই দেওয়ার পরে এই রুগী অ্যান্টিবায়োটিক খাইছে প্রায় 1 মাসের মতো। 1 মাসের মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এই রুগীর ওই খাটা আর শুকাচ্ছে না। তো আমি আমার বাড়ির পাশেই, তো উনি আমারে বললেন ডাক্তার কিছু করতে পারবা, আমার তো এই 1 মাস হয়ে যাচ্ছে, খাটা শুকাচ্ছে না, আমি কি করবো? আমি বললাম যে আমার নানা সম্পর্কে হয়। আমি বললাম যে না তুমি তো আমার ট্রিটমেন্ট তুমি তো বিশ্বাস করো না। তা উনি আমার বললেন ডাক্তার আমার পূর্ণ আস্থা আছে তোমার উপরে, তুমি দেখো আমি তো ধরেই দেবো। তো ওনার যে ডিসচার্জটা, ওই যে কাটা যে জায়গাটা এবং সেলাইয়ের যে জায়গাটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত মিশ্রিত ডিসচার্জ আসছে, পুজ আসছে রক্ত মিশ্রিত। আমি বললাম তোমার ওখানে কি হাত দিলে ব্যথা লাগছে? তা বলে যে না ওখানে ব্যথা খুব বেশি নেই, তবে আছে কিন্তু ঘা শুকাচ্ছে। আমি এই রুগীটার যে সকল এগুলো নিয়েছিলাম, কেসটা নিয়েছিলাম, যে এই মানুষটা ভীতি খুব বেশি, এদের ভিতরে এই মানুষের ভিতরে খুব বেশি ভীতি। তবে এই মানুষটা চুরি করার প্রবণতা আছে এবং এই মানুষটা অধিক পরিমাণে হিসাবী। এছাড়াও যে জিনিসটা তার ভিতরে পেয়েছিলাম, যে এই আক্রান্ত স্থানটাতে সে যদি একটু গরম দিয়ে কোনো কিছু দিয়ে রাখে, গরম স্থানে থাকে, তাহলে সে কুসুম বোধ করছে। আমি আর কোনো কিছু চিন্তা করিনি, তার আমি ক্যালেন্ডুলা মাদার দিয়ে ড্রেসিং করাইছি, আমি নিজে হাতে তার ড্রেসিং করাতাম এবং তার সাইলেশিয়া খাওয়াইছি। 15 দিনের ভিতরে, আল্লাহর অশেষ রহমত, 15 দিনের ভিতরে এই রোগীটা কিন্তু সে কিওর হয়েছে। তবে আমি একটু বলে রাখি, এখানে বলতে নেই, আমি কিন্তু ওনার ক্যালকেরিয়া সালফেরও একটা লক্ষণ পেয়েছিলাম, ক্যালকেরিয়া সালফ 12x বায়োকেমিস্ট্রি ওনার সাথে ব্যবহার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন তিনি বললেন যে ডাক্তার আমার বিশ্বাস হতো না হোমিওপ্যাথি আমার টোটালি বিশ্বাস হতো না, কিন্তু তুমি এখানে প্রমাণ দিলে। যেমন দেখেন আমি একটু অনাশ্রিত কথা বলি, আমাদের হোমিওপ্যাথি ম্যাজিকটা বলি। গত শুক্রবার আমি একটা জায়গায় ফ্রি রুগী দেখি, শুক্রবারে
তো ওখানে একটা রুগী আসে, রুগীটা একদম দোহারা জন, যাকে বলে 6 ফিট মানুষ, এই বডি, জীবনে কোনোদিন তারা হোমিওপ্যাথি সে বিশ্বাসই করে না। আমি ওনার অনেকবার বলি যে ভাই যে রোগ হোক না কেন আমাদের হোমিওপ্যাথিটা একটু খেয়ে দেখেন কতটা ভালো কাজ করে। দূর ডাক্তার, তোমারও হোমিওপ্যাথি আমার বিশ্বাস হয় না। তো গত শুক্রবারে ওনার ডান হাতে কবজিতে ব্যথা লেগেছে, কাঁধে ব্যথা লেগেছে, কাঁধে ব্যথা আর হাত উঠাতে পারছে না, কাঁধে ব্যথা হাত উঠাতে পারছে না, এবং এই ব্যথাটা প্রায় 5-6 মাস যাবত সে অ্যালোপ্যাথি খায়নি এমন কোনো জায়গায় নেই। সে এক্সরে করেছে কিন্তু কোনো এক্সরে তো কোনো ভাঙা নেই, চোট নেই, কোনো কিছু নেই, কিন্তু সে হাত তুলতে পারে না। আমি তার 3টা ডোজ স্যাঙ্গোনিয়া ক্যাম্প 3 ডোজ 200 দিয়েছিলাম। আজকের ঠিক 7:30টার সময় এসে বলছে যে ডাক্তার আমি জীবনে কোনোদিন এই হোমিওপ্যাথি বিশ্বাস করিনি, কিন্তু আমি অবাক হলাম যে কি এত ভালো রেজাল্ট। মানে আজকে প্রথম রাত্রে আমি একটা ডোজ খেয়েছি, খাওয়ার পরে সকালে উঠে আমার 12 আনা রোগ ভালো হয়ে গেছে। তো আমি বললাম ভাই আমার যে হোমিওপ্যাথিটা এটা হচ্ছে ডেনামাইটের মতো কাজ করে। ডেনামাইট যেমন খুব তাড়াতাড়ি কোনো জায়গায় আক্রান্ত করতে পারে, কোনো স্থানটাকে পুরো ধ্বংস করে দিতে পারে, আর আমাদের হোমিওপ্যাথিটা ঠিক ডেনামাইটের মতো আমাদের যে জীবাণু আছে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, কিন্তু আমাদের ফাইটাল ফোর্স বাড়াতে সাহায্য করে। তা উনি অনেকক্ষণ গল্প করলেন। তো এই যে ওষুধের কথাগুলো বলতেছি, আমাদের হোমিওপ্যাথি ওষুধ যদি আমরা সুন্দরভাবে সিলেক্ট করতে পারি, জায়গাটা যদি আমরা মাথায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ডেনামাইটের ন্যায় কাজ করে। শত শত রোগীর প্রমাণ দিতে পারি যে এগুলো ডেনামাইটের মতো কাজ করেছে। আপনারা অবশ্যই লক্ষণ বিচার করবেন। দেখেন সময় খুব সীমিত, আমি আসলে ভুল করেছি, যদি বাসায় থাকতাম তাহলে মনে হয় আমি 11টা পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম। তারপরেও আমি অনেকগুলো কথা সালিসিয়া নিয়ে অনেক কথা রয়ে গেছে। যেমন দেখেন অস্থির পীড়ায়, বিশেষ করে অস্থি সারটা হাড়ের সমস্যার ক্ষেত্রে, বাতের সমস্যার ক্ষেত্রে সালিসিয়া একটা অনবদ্য মেডিসিন। হিপাস সালফারও কিন্তু অনবদ্য মেডিসিন। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, লেপিস অ্যালবাম, এই সকল মেডিসিন গুলো কিন্তু অনবদ্য মেডিসিন, বিশেষ করে হাড়ের ক্ষেত্রে। সিমফাইটাম অনবদ্য মেডিসিন। আমি যে জায়গাটাতে শুনেছি যে হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, যে রোগীর হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, এই রোগীর ক্ষেত্রে সাইলেশিয়ার কথাটা কখনোই ভুলে যায়নি। যে রোগীর ক্ষেত্রে দেখেছি যে এদের লাম্বার অর্থাৎ L5 L6 এগুলো ক্ষয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সাইলেশিয়ার অবশ্যই মাথায় নিয়েছি। কেস্টেকিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো সাইলেশিয়া পেয়েছি, এবং রোগী বলতেছে কজেশনের উপর ডিপেন্ড করেছি, কারণের উপর ডিপেন্ড করেছি। অনেকদিন আগে চোট লেগেছিল, চোট লাগার পরে ওই জায়গায় ব্যথা ছিল, ব্যথা থাকার পরের থেকে আস্তে 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 দেখা যাচ্ছে ওই হাড়টা ক্ষয়ে গেছে, এবং প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমাতে এই ব্যথাটা খুব বেশি বৃদ্ধি হচ্ছে। সেই সাথে সাথে ওই জায়গাটাতে ঠান্ডা দিলে প্রচুর ব্যথা হয়, ঠান্ডা লাগলেই ব্যথা হয়, সেই এবং সেক দিলে ব্যথাটা খুব ভালো অনুভব করি। সেক্ষেত্রে কিন্তু আমি সালিসিয়া ব্যবহার করেছি, অনেক ক্ষেত্রে সিমফাইটাম ব্যবহার করেছি, অনেক ক্ষেত্রে দুই এক মাত্রা সিপ্রিনাম ব্যবহার করেছি, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, এই সকল মেডিসিন গুলো কিন্তু ব্যবহার করেছি। তবে প্রত্যেকটা মেডিসিনের কিন্তু একটা নিজস্ব সত্তা আছে, নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব লক্ষণ আছে। এই লক্ষণগুলো আপনার বিচার করতে হবে। মেটেরিয়া মেডিকা আমরা প্রচুর পরিমাণে পড়ি, কিন্তু মেটেরিয়া মেডিকার যে জিস্ট গুলো, এই জিস্ট গুলো আমরা পড়তে পারছি না, যার ফলে আমরা সাকসেস হচ্ছি না। মেটেরিয়া মেডিকা পড়তে হবে। মেটেরিয়া মেডিকা পড়ার পরবর্তীতে আপনাদের অবশ্যই তুলনামূলক যে চিন্তাধারা, তুলনামূলক যে আলোচনা, তুলনামূলক যে ওষুধের লক্ষণ, এই লক্ষণগুলো করতে হবে। অর্থাৎ যখন আপনি প্রাইমারি স্কুলে পড়েন তখন কথা পড়েন, কথা কিংবা স্বরবর্ণ পড়েন, ব্যঞ্জন বর্ণ পড়েন, কিন্তু অ্যালফাবেট পড়েন। কিন্তু যখন আপনি প্রাইমারি 1 থেকে 2 ওঠেন তখন আপনি কিন্তু ওয়ার্ড কিংবা যে বাক্য, এই বাক্যগুলো আপনি পড়তে থাকেন, সেন্টেন্স গুলো পড়তে শিখতে থাকেন। কিন্তু ওয়ার্ড শেখা হয়ে গেছে, অ্যালফাবেট শেখা হয়ে গেছে, কিংবা হচ্ছে সেন্টেন্স শেখা হয়ে গেছে, দেন আপনার কিন্তু এই সেন্টেন্সের যে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু শেখা জরুরি হয়ে যায়। কোথায়? সেটা হচ্ছে সেকেন্ডারি পর্যায়ে। ঠিক তেমনি মেটেরিয়া মেডিকা ওষুধ সম্পর্কে, আপনি ওষুধের লক্ষণ সম্পর্কে পড়বেন, কিন্তু যখন আপনি ডাক্তারি করতে যাবেন তখন কিন্তু আপনার এই কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা, কম্পারেটিভ যে এটা তুলনামূলক যে ওষুধের বিভেদটা, এই বিভেদটা কিন্তু আপনারা অবশ্যই জানতে হবে। সুতরাং এখানে আমি আজকে যে সাইলেশিয়ার যে কথাগুলো বলতেছি, সাইলেশিয়ার কথাগুলোতে অনেকগুলো কথা থেকে যায়। যেমন দেখেন সাইলেশিয়ার কথাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা, যেমন চোখের রোগের ক্ষেত্রে সাইলেশিয়া খুব বেশি একটা কার্যকরী মেডিসিন, বিশেষ করে নালী ঘায়ের ক্ষেত্রে।
আমি নালী ঘায়ের ক্ষেত্রে সাইলেশিয়া ব্যবহার করেছি, ইনফ্রাসাম্পার ব্যবহার করেছি, অ্যাসিড নাইট্রিক ব্যবহার করেছি, ক্যালসিয়াম ফ্লোর ব্যবহার করেছি, অ্যাসিড ফ্লোর ব্যবহার করেছি। প্রত্যেকটার কিন্তু বিভেদ করে করে আপনার করতে হবে। যেহেতু সময় কম, আমার সময়ও শেষ, আমি আর বেশিক্ষণ এ করতে পারতেছি না, তারপরেও আপনি জায়গাগুলো আপনি বলে দিই। যেমন দেখেন লিম্ফ গ্ল্যান্ড গুলো খোলাতে আপনি যেহেতু টিউবারকুলোসিস মায়াজমকে কভার করে আছে, সেহেতু লিম্ফ নোড গুলো খোলার ক্ষেত্রে আপনার সাইলেশিয়া কিন্তু কার্যকরী মেডিসিন হিসেবে বিবেচিত হয়। যেখানে রোগী শীতকাতর হবে, যেখানে রোগীর ভিতরে খাওয়া দাওয়ার চাহিদা থাকবে না, যেখানে রোগীর ভিতরে খুব বেশি সেনসিটিভনেস থাকবে, বারে বারে এই লিম্ফ নোড গুলো খুলে ওঠার টেন্ডেন্সি থাকবে, সেই জায়গাটাতে কিন্তু সাইলেশিয়া ব্যবহার করা যাইতে পারে। এছাড়া দেখেন এদের জ্বরের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সাইলেশিয়া খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মাথা ব্যথার ক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া খুব বেশি ভালো কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই সকল জায়গাগুলো কিন্তু আপনি অবশ্যই একটু নিজে ঘুরে অবশ্যই প্রয়োগ করবেন, একটু তুলনামূলক ভাবে চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন, দেখবেন আপনি কিন্তু রেজাল্ট হয়ে যাবে। তো স্যার ম্যামরা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি সাইলেশিয়ার ফুলফিল আলোচনা করতে পারিনি, অর্ধেক অংশ আমি আলোচনা করতে পেরেছি। তো আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছোট সন্তানের মতো, এখানে আমার পিতা সম্পূর্ণ অনেকেই আসেন। তো দর্শকগুলো ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ডাক্তার সাইফুল ইসলাম স্যারকে এত চমৎকার এবং মনোমুগ্ধকর একটি ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই সাথে ডাক্তার নাজমুল ইসলাম স্যার সহ আরও অন্যান্য যে শ্রদ্ধেয় চিকিৎসকগণ এবং স্যাররা আছেন, তাদের সকলকেই আমাদের এই হোমিও অনুশীলন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।